হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট এবং ডাব্লিউবিসিএড অ্যাসপিরেন্টস। তো এটা রয়েছে আমাদের ফিলোসফি ইউজিসি নেট পেপার 2 বা ডাব্লিউবিসিএড যে পেপার 2 রয়েছে তার পেপার, বিগত বছরের পেপার। যেহেতু আমাদের সামনেই এক্সাম রয়েছে, ডাব্লিউবিসিএড এক্সাম 15 ডিসেম্বর আর ইউজিসি নেট এক্সাম রয়েছে 1 থেকে 19 তারিখের মধ্যে। তো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার যে সিরিজ শুরু করেছি, তো এটা একটা সিরিজ। হ্যাঁ, চলুন আমরা সলভ করি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, মানে এর আগে আমাদের 80 পর্যন্ত হয়ে গিয়েছে, এটা 81, 81 নম্বর প্রশ্ন। দ্বন্দ্বমূলক বস্তুবাদ নিচের কোন নিয়মটি অন্তর্ভুক্ত করে না? এ, বিপরীতের ঐক্য ও সংঘাত। বি, পরিমাণ থেকে গুণে উত্তরণ। সি, যুগ্ম নিষেধ। এবং ডি, 9 এর নয়ীকরণ। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন সি, যুগ্ম নিষেধ, মানে হচ্ছে কি ডাবল নেগেশন। পরের প্রশ্ন রয়েছে 82, নিচের কোন দার্শনিক যুক্তিবাদ সমর্থন করেন না? যুক্তিবাদ মানে কি বলা হয়েছে কি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এতে বলা হয়েছে জ্যাক রুশো। বি, থমাস হবস। সি, কার্ল হাইনরিক মার্কস। এবং ডি, জন রলস। এবং এই প্রশ্নটির সঠিক উত্তর হয়েছে অপশন সি, হচ্ছে কার্ল হাইনরিক মার্কস। বাকি যে দার্শনিকগুলো রয়েছেন, জ্যাক রুশো, থমাস হবস, হ্যাঁ, জন রলস এবং জন লক, হ্যাঁ, যে এলো সিকে। তো জন লকও কিন্তু সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি দিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, মানে ক্রোমোনোলজিক্যালি এখানে সাজাতে বলছে, কালানুক্রমানুসারে সাজান। 83 কোয়েশ্চেন। এতে বলা হয়েছে প্লেটোর ন্যায়তত্ত্ব। বি, বার্লিনের দ্বিমুখী স্বাধীনতা তত্ত্ব। সি, রুশোর সমাজ চুক্তি মতবাদ। এবং সি মানে 3 আর 4-এ বলা হয়েছে মার্কসের ইতিহাস তত্ত্ব। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কেননা আমরা যদি এখানে সিলেবাসটাও যদি আমরা জেনে রাখি তাহলেও কিন্তু সমাধান করতে পারি। কেননা আমাদের যে কি রয়েছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্নের পার্ট রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু প্রথমে কি রয়েছে প্লেটোর আইডিয়াল স্টেট অ্যান্ড জাস্টিস, তারপর রয়েছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, সেখানে অনেকগুলো রয়েছে, জন লক বা তারপর থমাস হবস, জেন জ্যাক রুশো। তো এটা 2-এ চলে আসলো, আমরা তবুও কিন্তু এখানে সমাধান করতে পারতেছি। তারপর হচ্ছে ইসাইয়া বার্লিনের, হ্যাঁ, কী ছিল ইসাইয়া বার্লিনের হচ্ছে কি কনসেপশন অফ লিবার্টি। হ্যাঁ, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 84, নিচের কোন বক্তব্যটি নারীবাদকে প্রতিফলিত করে না? এ, শুধুমাত্র জন্মসূত্রে নারী বলেই নারীকে তন্ত্রবদ্ধ অন্যায় অবিচারের শিকার হতে হয়। বি, একজন নারীবাদী পুরুষের প্রতিতুলনায় নারীর মূর্ত সমতায় বিশ্বাস করে। সি, যৌনবাদের মানসিকতাকে নির্মূল করার জন্য পুরুষতন্ত্রের পুনর্গঠন জরুরি। এবং ডিতে বলা হয়েছে নারী, পুরুষ বা তৃতীয় লিঙ্গের কেউ যে পুরুষতন্ত্রের বিরোধী মতাদর্শে বিশ্বাস করে সেই নারীবাদী। তো নিচের কোন বক্তব্যটি নারীবাদকে প্রতিফলিত করে না? দেখো বাকি সবগুলোই করে, একটা বাদ দিয়ে যেটা কি রয়েছে জৈনবাদের মানসিকতাকে নির্মূল করার জন্য পুরুষতন্ত্রের পুনর্গঠন জরুরি, এটি কিন্তু নারীবাদকে প্রতিফলিত করে না। নেক্সট কোয়েশ্চেন, এটা লজিক্যাল রিজনিং থেকে, নিম্নলিখিত যুক্তির বৈধতা প্রমাণ করার জন্য কোন নিয়ম প্রয়োগ করা হয়েছে? পি ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেট, কিউ ইমপ্লাইজ আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন কিউ, আর তারপর শেষে রয়েছে কি নেগেশন আর, দেয়ারফর নেগেট পি। তো এক্ষেত্রে অনেকগুলো আমাদের যে 19 রুলস রয়েছে, তো সেই 19 রুলসের কিছু নিয়ম দেওয়া রয়েছে, কোনটা কোনটা আমরা প্রয়োগ করে এর সমাধান করতে পারবো। তো নেগেট পি কোথায় কোথায় আসে? নেগেট পি এক তো রয়েছে কোথায়, নেগেট পি আমরা দেখতে পাবো কোথায়, সেটা হচ্ছে ডিসজাংটিভ সিলোসিজম, মানে পি ভেল কিউ। হ্যাঁ, ডিসজাংটিভ সিলোসিজমের যে রুলস রয়েছে সেটা কি ছিল, পি ভেল কিউ, হ্যাঁ, তারপর নেগেট পি দেয়ারফর কিউ, বা পি ভেল কিউ নেগেট কিউ দেয়ারফর পি। তো পি ভেল কিউ আনার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এখানে আমরা তাহলে ডিসজাংটিভ সিলোসিজম শেষে কোনটায় রয়েছে, শেষে সবগুলোতেই রয়েছে প্রায়।
ডিসজাংটিভ সিলোজিজম, ডিসজাংটিভ এবং ডিসজাংটিভ সবগুলোতেই রয়েছে। তারপর দেখি প্রথমে আমরা কি করতে পারি, মোডাস বনেস এমপি তো করতে পারতেছি না আমরা এটা যে অবস্থায় রয়েছে মানে পি ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেট, কিউ ইমপ্লাইজ আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তো এখানে আমরা এক্সপোর্টেশন করতে পারি। প্রথমেই কিন্তু এক্সপোর্টেশন চলে আসে বিতে, তারপর আমরা মোডাস টলেন্স এমটি করে নেই, তারপর ডিমোরগান, তারপর ডাবল নেগেশন, এবং সঠিক উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন 86, একটি অন্নপেক্ষ ন্যায় অনুমানের সংস্থান কিসের দ্বারা নির্ধারিত হয়? এ যুক্তিবাক্যে হেতুপদের অবস্থান, বি সিদ্ধান্ত বাক্যে সাধ্যপদের অবস্থান, সি ওই অনুমানে ব্যবহৃত যুক্তিবাক্যের সংস্থান, এবং ডি উপরের কোনোটি নয়। কি বলা হলো, একটি অন্নপেক্ষ ন্যায় অনুমানের সংস্থান, আমরা সংস্থান যে গড়ে তুলি, হ্যাঁ, তো সেটা কিসের দ্বারা নির্ধারণ করি? এখানে মানে নিচে তো থাকবে এস পি, তারপর আমরা কি করব, যে সিদ্ধান্তের যে সাবজেক্টে থাকে সে হচ্ছে কি মাইনর টার্ম, সাবজেক্ট কনক্লুশন, তো এস তো এখানেই থাকবে, নিচের ধাপেই থাকবে। তারপর পিটা থাকবে কোথায়, আমাদের প্রেডিকেট হচ্ছে কি মেজর টার্মে থাকবে। তো সেখানে আমরা কানেকশন কিভাবে করব, আমাদের যে এই কানেকশনগুলো রয়েছে, হ্যাঁ, এই যে কানেকশনগুলো রয়েছে আমরা কার ভিত্তিতে করব, এটা হচ্ছে কোন দিকে হবে, এটা হচ্ছে এইদিকে। তো এটা আমরা কার ভিত্তিতে করব, এটা হচ্ছে আমরা হেতুবাক্যের ভিত্তিতে, কেননা এই সংযোগগুলো কিন্তু হেতুবাক্য মিডিল টার্মের দ্বারাই হয়, এইখানে মিডিল টার্ম, এখানে মিডিল টার্ম, হ্যাঁ। তো আমরা হেতুবাক্যের যুক্তিবাক্যে হেতুপদের অবস্থান অনুযায়ী আমরা কি করি, ন্যায় অনুমানের সংস্থা নির্ধারণ করি, এবং সঠিক উত্তর হচ্ছে যুক্তিবাক্যের হেতুপদের অবস্থান অনুযায়ী 86-এর এ, তাই তো। নেক্সট কোশ্চেন কি, 87, নিম্নলিখিত বচনগুলির মধ্যে কোনটি সত্য? এ একটি যুক্তিতন্ত্রকে তখনই সম্পূর্ণ বলা যায় যদি এবং কেবল যদি সেই তন্ত্রের সমস্ত যুক্তি বৈধ যুক্তি প্রমাণ করা সম্ভব হয়। বি একটি যুক্তিতন্ত্র তখনই সম্পূর্ণ বলা যায় যদি এবং কেবল যদি ওই তন্ত্রের সহপরিবর্তন পদ্ধতি স্বীকার করা হয়। সি একটি যুক্তিতন্ত্রকে তখনই সম্পূর্ণ বলা হয় যদি এবং কেবল যদি ওই তন্ত্রের সত্যগুলি পরস্পরের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। এবং ডি একটি যুক্তিতন্ত্রকে তখনই সম্পূর্ণ বলা যায় যদি এবং কেবল যদি ওই তন্ত্রে অনুমানের নিয়মগুলি স্বীকৃত থাকে। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে বলুন তো কি, এ। কেন বলছি, একটি যুক্তিতন্ত্রকে তখনই সম্পূর্ণ বলা হবে যদি এবং কেবল যদি ওই তন্ত্রের সহপরিবর্তন পদ্ধতি স্বীকার করা হয়। দেখো, সহপরিবর্তন পদ্ধতি স্বীকার করা হলো। একটি যুক্তিতন্ত্রকে তখনই সম্পূর্ণ বলা যায় যখন এবং যদি এবং কেবল যদি ওই তন্ত্রের সত্যগুলির পরস্পরের সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকে, এটা থাকতেই হবে। একটি যুক্তিতন্ত্রকে তখনই সম্পূর্ণ বলা যায় যদি এবং কেবল যদি ওই তন্ত্রের অনুমানের নিয়ম স্বীকৃত, দেখুন অনুমানের নিয়ম তো স্বীকৃত হতেই হবে, তাদের মধ্যে পরস্পরের সঙ্গতিপূর্ণ হতেই হবে, তাদের মধ্যে সহপরিবর্তন পদ্ধতি স্বীকার করা হয়। কিন্তু এইটাতে কি বলা হচ্ছে, একটি যুক্তিতন্ত্রকে তখনই সম্পূর্ণ বলা যায় যদি এবং কেবল যদি সেই তন্ত্রের সমস্ত বৈধ যুক্তি প্রমাণ করা সম্ভব, সমস্ত বৈধ যুক্তিকে প্রমাণ করা সম্ভব মানে এই সহপরিবর্তন, সত্য, অনুমানের নিয়ম সবগুলোই এসে যাবে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার এ। তারপর বলা হয়েছে যদি এক্স, ওয়াই এবং জেড এই তিনটি মিথ্যা বচন হয় এবং এ ও বি আর এর সত্যমূল্য জানা না থাকে, তাহলে প্রদত্ত এই বচনটির সত্যমূল্য কি হবে? তো এখানে কি বলা হলো, যদি আমরা কি জানি, আমরা যদি জানি হচ্ছে কি বললো, আমরা এক্স, ওয়াই, জেড এগুলোকে আমরা মিথ্যা জানছি, তো তাহলে এক্স মিথ্যা, ওয়াই মিথ্যা, এফ মিথ্যা, এক্স মিথ্যা, জেড মিথ্যা, তাই তো। আমরা বি এর কিন্তু জানছি না, হ্যাঁ, বি এর এ আর বি এর আমরা সত্যমূল্য জানছি না। ভেলের ক্ষেত্রে কি হয়, প্রথমত টিটির ক্ষেত্রে এখানে টি দেওয়া রয়েছে, আমরা জানি টিটির ক্ষেত্রে টি হয়, তো এখানে তো এফ আসবেই, কেননা এখানে এফ দুটোই রয়েছে, আর এখানে একটা এফ রয়েছে, এখানে যদি আমরা টি ধরে রাখি তা ভেলের ক্ষেত্রে শুধু এফ থেকেই এফ হয়, তার মানে এখানে ভেলের ক্ষেত্রে কি হয়, এফ থেকে কি হয়, এফ থেকে টি হয়, বাকি সব ক্ষেত্রে কি হয়। তো আমরা এখানে কি দেখলাম যে ডটের ক্ষেত্রে রয়েছে টিটির থেকে টি হয়, তো
তো বাকি সব ক্ষেত্রে এফ হবে। ডটের ক্ষেত্রে এখানে কি এফ এফ রয়েছে, তার মানে এফ চলে আসলো। আর এদিকে তো অলরেডি এক্সের মান এফ হয়েই আছে, ভেলের ক্ষেত্রে এফ এফ থেকে কি হয়, এফ হয়। হ্যাঁ, এবার যদি আমরা একবার টি ধরে ওর ভেলের মান টি ধরার কোনো দরকার নেই এক্সের মান, কেননা এক্সের মান তো এফ দেওয়াই রয়েছে। হ্যাঁ, এদিকে এফ আসলো কিন্তু, ঠিক আছে। এবার হচ্ছে এদিকে এ আর এ ভেল এক্স এর মান তো আমরা জানি না, তো একবার একে আমাদের টি ধরে করতে হবে, একবার এফ ধরে করি। তো ভেলের ক্ষেত্রে এফ এফ থেকে এফ, একবার তো এফ আসতেছে, বাকি সব ক্ষেত্রে টি, একবার টি আসতেছে, হ্যাঁ, টি আর এফ, এফ এফ থেকে এফ আসলো, একবার টি, টি এফ এ টি আসলো। তারপরে এদিকে অপর দিকে রয়েছে টি এফ এ, তো এখানে তো আসবেই না, এফ আসবেই না। টি যদি টি এফ হয় তখনই কিন্তু এফ হয়, তো এখানে এফ রয়েছে প্রথমে, তো এটাকে আমরা যদি টি ধরি বা এফ ধরি, এখানে কি আসবে, টি আসবে, টি এফ এফ হয়, এখানে টি পেলাম। এবার টি এফ টিতে কি আসলো, একবার আসছে হচ্ছে এফ টিতে, ডটের ক্ষেত্রে টির থেকে টি। হ্যাঁ, তো একবার পেলাম আমরা এফ, আর একবার পাইতেছি আমরা টি, আর এদিকে এফ পাওয়া গিয়েছে। আর এটা নেগেশন রয়েছে, নেগেশন মানে এফ থাকলে হবে টি হবে, আর একবার হবে টি থাকলে এফ, ওই একই ব্যাপার। হ্যাঁ, তো ভেলের ক্ষেত্রে এফ এফ থেকে এফ হবে, এদিকে তো আমরা এফ পেয়ে রয়েছি, ভেলের ক্ষেত্রে এফ এফ থেকে এফ, এখানে তো হচ্ছে না, তার মানে টি বা এফ, এফ এ এফ এ এফ এ এফ এফ থেকে এফ, আবার টি এফ দুটোই আসছে। হ্যাঁ, টিও আসতেছে, এফও আসতেছে, তাহলে অপশানে কি রয়েছে দেখি, অপশানে কি রয়েছে, সত্য, মিথ্যা, নির্ধারণ করা যাবে না, উপরের কোনোটি নয়। ঠিকই তো, নির্ধারণই করা যাবে না এটি, ওর যদি সত্য মূল্য দেওয়া না থাকে তাহলে এটি নির্ধারণ করা যাবে না। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বুলের ব্যাখ্যা অনুসারে অল জন চিলড্রেন আর অ্যাসলিপ বচনটি সত্যমূল্য কী হবে যদি জন এর কোনো সন্তান না থাকে? বলা হলো যে কি, হ্যাঁ, বলা হচ্ছে কি অল জন, হ্যাঁ, অল জন চিলড্রেন আর অ্যাসলিপ, অল জন এখানে জল, চিলড্রেন হচ্ছে কি অ্যাসলিপ। কিন্তু এবার বচনটি সত্যমূল্য কী হবে যদি কোনো জলের চিলড্রেনই না থাকে, তাহলে কি হবে, তাহলে নাইদার মানে আমরা কিছুই বলতে পারবো না, জনের তো চিলড্রেনই নেই, সত্যও নয় মিথ্যাও নয়, তাহলে প্রশ্নটির সঠিক উত্তর কী হবে, অপশন সি। তারপর রয়েছে কি তালিকা 1 এবং তালিকা 2 মেলান এবং নিম্নে প্রদত্ত সংকেতগুলি ব্যবহার করে সঠিক জোড় নির্ণয় করুন। একদিকে তালিকার একদিকে রয়েছে চিন্তনের নিয়ম, তারপর রয়েছে বচন, বিরোধ, চতুষ্কোণ সি ডি, যুক্তিবিজ্ঞান, এবং অন্যদিকে রয়েছে তালিকা তত্ত্ব, সত্য বা মিথ্যা, বিরোধিতা, বিপরীত বিরোধিতা এবং যুক্তি। তো ফান্ডামেন্টাল লজ অফ থট, ফান্ডামেন্টাল লজ অফ থট, তো এই প্রশ্নটার আমরা সঠিক উত্তর কীভাবে নির্ধারণ করতে পারি? প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু অপশন এ। কিভাবে, চিন্তনের নিয়ম হচ্ছে কি তাদাত্ম্য নিয়ম, মানে চিন্তনের ফান্ডামেন্টাল লস অফ থট 3 প্রকার। কী কী রয়েছে, ল অফ আইডেন্টিটি, ল অফ কন্ট্রাডিকশন এবং ল অফ এক্সক্লুডেড মিডিল। ল অফ আইডেন্টিটি কাকে বলা হবে, হ্যাঁ, ল অফ আইডেন্টিটি যখন আমরা, হ্যাঁ, যখন পি পি যদি সত্য হয়, ল অফ আইডেন্টিটি, ল অফ আইডেন্টিটি কখন হবে, যখন একটি বাক্য সত্য হয়, যদি কোনো বাক্য সত্য হয় তাহলে সে কী হবে, অবশ্যই সত্য হবে। তারপর ল অফ কন্ট্রাডিকশন কখন হবে, মানে একই সঙ্গে কোনো বাক্য সত্য বা মিথ্যা হতে পারে না, নেগেট পি ডট নেগেট পি, এটি সবসময় মিথ্যা হবে, একই সঙ্গে কোনো বাক্য কী হতে পারে না, সত্য বা মিথ্যা হতে পারে না। 3 নম্বরে বলা হয়েছে যে হয় বাক্যটি সত্য হবে, না হলে মিথ্যা হবে, ল অফ এক্সক্লুডেড মিডিল, পি ভেল নেগেট পি, ঠিক আছে। তো চিন্তনের নিয়ম হচ্ছে তাদাত্ম্য নিয়ম, একটা বচনই কী হয়, একটা বচন কী হয়, সত্য বা মিথ্যা হয়। তারপর বিরোধ, চতুষ্কোণ, বিপরীত বিরোধিতা, যুক্তি বিজ্ঞান, যুক্তি, এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি এভরি শপ হ্যাজ এ বায়ার, এই বচনটির সঠিক প্রতীকীকরণ, যেখানে এস এক্স বলতে বোঝায় এক্স ইজ এ শপ এবং বি এক্স ওয়াই জেড বলতে বোঝায় এক্স ওয়াই এর থেকে
জেড ক্রয় করে। এক্স বাইস ওয়াই ফ্রম জেড। অপশন এ অল এক্স এস এক্স ইমপ্লাইজ ওয়াই জেড বি এক্স ওয়াই জেড, এবং বি অল এক্স এস এক্স সাম ওয়াই সাম জেড বি ওয়াই জেড এক্স, সি অল এক্স এস এক্স ইমপ্লাইজ ওয়াই সাম জেড বি এক্স জেড ওয়াই, এবং ডি অল এক্স এস এক্স সাম ওয়াই সাম জেড বি এক্স ওয়াই জেড। এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে কোয়েশ্চেন 91 ইজ এ, অপশন বি অল এক্স এস এক্স সাম ওয়াই সাম জেড, আর হচ্ছে বি ওয়াই জেড এক্স। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি 92, এটা হচ্ছে কি তালিকা 1 এবং তালিকা 2 এর জোড় মেলান এবং নিম্নে প্রদত্ত সংকেত ব্যবহার করে সঠিক জোড় নির্ণয় করুন। একদিকে রয়েছে ইংলিশ যে সেন্টেন্সগুলো, অপরদিকে তার যে সাংকেতিক আকার সেই। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কোশ্চেন 92 এর অপশন ডি। ঠিক আছে, এ ইজ আ 4, বি ইজ আ 3, সি ইজ আ 2 অ্যান্ড ডি ইজ আ 1। নেক্সট কোয়েশ্চেন 93, প্রতিজ্ঞা বাক্য এবং যুক্তি বাক্য পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলি ব্যবহার করে সঠিক উত্তর দিন। প্রতিজ্ঞা বাক্য: একটি অনপেক্ষ ন্যায় অনুমানে অস্তিত্বমূলক ভ্রান্তি তখন দেখা যায় যখন সিদ্ধান্তে সেই বস্তুর অস্তিত্ব স্বীকার করা হয় যার অস্তিত্ব যুক্তিবাক্যে স্বীকৃত ছিল না। তারপর রিজনে কি বলা হয়েছে যে বিশেষ বচনে উদ্দেশ্য পদের দ্বারা, বিশেষ বচনে কোশ্চেন 93, বিশেষ বচনে উদ্দেশ্য পদের দ্বারা বর্ণিত বচনের অস্তিত্ব স্বীকার করা হয়। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, বা বি এ এবং আর দুটোই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা নয়, সি এ মিথ্যা এবং আর মিথ্যা আর এর সঠিক ব্যাখ্যা নয়, ডি এ মিথ্যা এবং আর সত্য আর এর সঠিক ব্যাখ্যা। কোয়েশ্চেন 93 সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এ এবং আর দুটোই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা নয়। দুটো জায়গায় সত্য কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। কোয়েশ্চেন 94, একটি বচনাপেক্ষকের সত্য প্রতিস্থাপনের দৃষ্টান্ত থেকে আমরা বৈধভাবে ওই বচনাপেক্ষকের অস্তিত্বমূলক মাননীকরণ অনুমান করতে পারি। এই নিয়মটি শনাক্তকরণ করা হয়: এ সার্বিক দৃষ্টান্তিকরণ, বি অস্তিত্বমূলক সামান্যীকরণ, সি সার্বিক সামান্যীকরণ এবং ডি অস্তিত্বমূলক দৃষ্টান্তিকরণ। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এক্সিস্টেন্সিয়াল সামান্যীকরণ। তো এই একটি বচনাপেক্ষকের সত্য প্রতিস্থাপনের দৃষ্টান্ত থেকে আমরা বৈধভাবে ওই বচনাপেক্ষকের অস্তিত্বমূলক মাননীকরণ, এখানে যদি বলতো যে সার্বিকভাবে, তাহলে কিন্তু সার্বিক সামান্যীকরণ হতো। অস্তিত্বমূলক মানে এক্সিস্টেন্সিয়াল যেগুলো রয়েছে ই আই এবং ও, এই বচনগুলো, এর ক্ষেত্রে কি হয়? এর ক্ষেত্রে হচ্ছে আমরা যে ইউনিভার্সাল ইনস্ট্যান্টিয়েশন হচ্ছে কি ইউআই, আর ইউনিভার্সাল জেনারেলাইজেশন হচ্ছে ইউজি, আর এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্টিয়েশন হচ্ছে কি ইআই এবং ইজি, যেগুলো আমরা প্রমাণ করে আমরা লিখি ইজি শেষে। নেক্সট কোয়েশ্চেন 95, নিচের কোনটি বিকল্প মাতৃত্ব সংক্রান্ত নৈতিক প্রশ্ন নয়? মাতৃত্ব সংক্রান্তর ক্ষেত্রে নৈতিক প্রশ্ন কোনটি নয়? বিকল্প মাতৃত্ব ব্যবস্থায় জন্ম হওয়া শিশুর হেফাজত কি সংশ্লিষ্ট বিকল্প মাতা দাবি করতে পারেন? হ্যাঁ, এটা করতেই পারেন, নৈতিক প্রশ্ন হয়। বিতে বলা হয়েছে বিকল্প মাতৃত্ব ব্যবস্থা কি শিশু বিক্রয়ে উৎসাহিত করে? হ্যাঁ, এটাও নৈতিক প্রশ্ন হতেই পারে, কেননা অন্য আরেকজনের কাছে যেহেতু হয়। এবার সি হচ্ছে কি বিকল্প মাতাকে কি কোনো একজন বিশেষ সম্প্রদায়ভুক্ত হতে হবে? কোনো সম্প্রদায়ভুক্ত হতে হবে? এটা তো মনে হয় না। ডি, এই প্রথা কি প্রান্তিক নারীকে শোষণ করে? হ্যাঁ, শোষণ হতেও পারে, কেননা অন্য আরেকজন নারীর পেটে দেওয়া হয়। তো এক্ষেত্রে কিন্তু কোনো সম্প্রদায়ভুক্ত হতে হয় না। তো এটা কোনো নৈতিক প্রশ্ন নয়। কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি।
তারপর 96 রয়েছে হিপোক্রাতীয় শপথমালা। একটি ছাড়া নিচের সবগুলি মধ্যস্তরীয় নীতিকে নিঃসৃত করে। সেটি কোনটি? হিপোক্রেটিক যে শপথমালা রয়েছে এখানে কি বলা হয় যে আমি আমার ক্ষমতায় চিকিৎসা পেশার সম্মান ও মহৎ ঐতিহ্য বজায় রাখার বা কী করব বজায় রাখবো, হ্যাঁ, আর আমি আমার সহকর্মীদের সাথে সমস্ত সম্মান এবং মর্যাদার সাথে আচরণ করব, এগুলোই বলা হয় হিপোক্রেটিক শপথমালা। এবং আমি ইন্ডিয়া অ্যান্ড মেডিকেল কাউন্সিল যে পেশাদার রেগুলেশন রয়েছে, আচরণ শিষ্টাচার এবং নীতিশাস্ত্র রেগুলেশন যে রয়েছে সেগুলো আমি নৈতিক ও কোড মেনে চলবো, এগুলো বলা হয় হিপোক্রেতীয় শপথমালায়। তো এখানে কিন্তু এখানে এতে রয়েছে রোগীর স্বাতন্ত্র্যতা, বি রয়েছে ন্যায়পরায়ণতা, হিত সাধন এবং অহিত অসাধন। দেখুন এখানে হিত সাধন হয় মানে যেগুলো করতে হয় সম্মান করতে হবে, অহিত অসাধন যেগুলো করা যাবে না। ন্যায়পরায়ণতা, এখানে ন্যায়পরায়ণতা থাকতে হবে কিন্তু এক্সট্রাভাবে রোগীর স্বাতন্ত্র্যতা এটা কিন্তু বলা হয় না। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। নেক্সট কোশ্চেন 97, নিম্নলিখিত একটি ছাড়া সবগুলি ফলিত দর্শনের মানদণ্ড সেটি কোনটি? ফলিত দর্শন মানে কি? অ্যাপ্লাইড এথিক্সের ক্ষেত্রে কোনটি নয়? এতে বলা হয়েছে প্রাত্যহিক জীবনে প্রাসঙ্গিকতা, বি মূর্ত কোনো পরিবর্তন সাধনের প্রণোদনা, সি পরজগতের বিশ্বাস চিন্তামগ্নতা এবং ডি সাম্প্রতিকতম জ্ঞান বিজ্ঞানের সঙ্গে পরিচিত। দেখুন ফলিত বিজ্ঞান, অ্যাপ্লাইড এথিক্স এটা আমরা সবখানে ইউজ করতে পারি। মিডিয়া এথিক্স, হ্যাঁ, সোশ্যাল পলিটিক্যাল এথিক্স, অ্যাপ্লাইড এথিক্স, প্রফেশনাল এথিক্স। কিন্তু মেটা এথিক্স এটা তো আধ্যাত্মিক বিষয় না, পরজগতের কথা বলা হয়েছে, তো এটাতে আমরা অ্যাপ্লাই করতে পারি না। 98, গণমাধ্যম নীতিবিদ্যা নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়? কোয়েশ্চেন 98। পেশাগত নীতিবিদ্যা, অধিনীতিতত্ত্ব, সামাজিক রাজনৈতিক নীতিবিদ্যা এবং ব্যবহারিক নীতিবিদ্যা, এখানেও একই বিষয়। এখানে কিন্তু নীতিতত্ত্ব এটা কিন্তু মেটাফিজিক্সের পার্ট, মানে ওইদিকে যে আধ্যাত্মিক বিষয়ের প্রতি। তো সে কারণেই এখানকার সঠিক উত্তর কোশ্চেন বি, অপশন বি, সরি। নেক্সট কোশ্চেন 99, দার্শনিক পরামর্শ দান কোন পরামর্শ লাভেচ্ছুক ব্যক্তিকে সাহায্য করতে পারে? কাকে দার্শনিক পরামর্শ দান সাহায্য করতে পারে? কাকে? এতে বলা হয়েছে তাকে তার বিশ্বাসের জগতের সঙ্গে সংশ্লিষ্ট ধারণাগুলির স্পষ্টীকরণে, নির্দেশনে এবং বোধগম্যতায়, বি মনোবিদ এর মতো কেবল মনস্তাত্ত্বিক পরামর্শ দিয়ে, সি মস্তিষ্ক প্রক্ষালনের দ্বারা এবং ডি উপরের কোনোটি নয়। দেখুন এখানে আমরা যে ভালো করে দেখি পরীক্ষার ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন, আপনারা প্রত্যেকেই বারবার বলে মাথা ঠান্ডা রাখবেন। দেখবেন যদি কোশ্চেনটা নাও পারেন তবুও কিছু কমন সেন্স দিয়ে আমরা সাধারণ জ্ঞান দিয়ে যদি অপশনগুলো ভালোভাবে বুঝি পড়ি তাহলেও কিন্তু আমরা সঠিক উত্তর দিয়ে আসতে পারি। একজন দার্শনিক পরামর্শ দান কোন পরামর্শ লাভেচ্ছুক ব্যক্তিকে সাহায্য করবে? মস্তিষ্ক প্রলক্ষণের দ্বারা সাহায্য করবে না তো। মনোবিদের মতো কোনো মনস্তাত্ত্বিক পরামর্শ দিয়ে আরও তো কিছু দেয়, স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিষয় রয়েছে। তো তাকে বিশ্বাসের জগৎ, সে যে বিশ্বাস করে সংশ্লিষ্ট ধারণাগুলির স্পষ্টীকরণে, নির্দেশনে এবং বোধগম্যতায় তাকে সাহায্য করে। এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে এবং লাস্ট কোয়েশ্চেন, আর এটা হলে বোধহয় আমাদের 300টা প্রশ্ন হয়ে যাবে, 300টা। যাই হোক, প্রযুক্তি গণতান্ত্রিকরণ বলতে বোঝায় কী বলা আছে? এতে বলা আছে নবপ্রযুক্তিতে আবহনকারী গণতান্ত্রিক সহকারের উপস্থিতি। বিতে বলা আছে নব প্রযুক্তিকে অধিকতর জনগণের কাছে দ্রুততালে প্রবেশযোগ্য করে তোলার প্রক্রিয়া। এবং সি প্রযুক্তির প্রস্তুতিতে বিকল্প স্বার্থ তথা মূল্যবোধ যুক্ত করে প্রযুক্তির বিশ্বাস, বা ডি অপশন বি এবং সি উভয়। তো প্রযুক্তি গণতান্ত্রিকরণ মানে কি? ডেমোক্রেটাইজেশন অফ টেকনোলজি। তো এটা থেকে কিন্তু আসতেছে, দুবার থেকে আসতেছে প্রশ্ন, এটা দেখে নেবেন টপিকটা, এটা অ্যাপ্লাইড এথিক্সের ওখানে বুঝি পাবেন। এটা দেখে নেবেন একটু গুগলে সার্চ করে বিষয়টি। তো এখানে মোট কথা কি বলুন তো, যে এখানে একটা প্রযুক্তি, টেকনোলজি মানে কি? প্রযুক্তি, যেখানে নতুন প্রযুক্তি মানে অনেকজনের কাছে, হ্যাঁ, অধিকতর লোকের কাছে দ্রুততালে প্রবেশযোগ্য করে তোলার প্রক্রিয়া, মানে সবার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার একটা প্রক্রিয়া। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। তো ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য থ্যাংক ইউ। আর
কমেন্ট করবেন, মানে কোন বিষয়ে আমার কোনো কোথাও ভুল হচ্ছে নাকি, কিভাবে কি করতে হবে, মানে কোন টপিকের উপর আমি ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওগুলি, আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য, আর পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।